বিরাট ব্রহ্মপুত্র নদীর পাশেই অবস্থিত আসামের গৌহাটি শহর। আর আসামের গৌহাটি ট্যুরে এসে আমরা মা কামাখ্যা দর্শন এবং গৌহাটির আরও বেশ কটা নামকরা তীর্থস্থান বলা যেতে পারে বা ধর্মীয় স্থান দর্শন করার পর আজ দ্বিতীয় দিনে আমরা লোকাল বাস সার্ভিসে করেই বেরিয়ে পড়েছি এক অজানা জায়গা দেখতে। প্রথমেই বলা ভালো, এটা একটা শিবতীর্থ, অর্থাৎ শিব মন্দির। কিন্তু এই শিব মন্দিরের পরিবেশ বা প্রকৃতি পুরোপুরি আলাদা। তাই এই সম্পর্কে জানতে পেরেই আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি সকালবেলা। গৌহাটি বাস সার্ভিস বা সিটি বাস সার্ভিসের 6 নাম্বার রুটের বাস এটা। এখানে বাস ছাড়াও ট্রেকার ও অন্যান্য ছোট বড় পাবলিক ট্রান্সপোর্টেশন রয়েছে। তবে আমরা সামনে এসি বাস পেয়ে যাওয়ায় এই বাসে করেই এসে উপস্থিত হলাম একদম মন্দিরের সামনে, রাস্তার অপোজিট দিকে। আসামের গৌহাটি শহরের একদম পশ্চিম প্রান্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছাকাছি এই পবিত্র তীর্থস্থান। তবে রাস্তা থেকে হট করে দেখা যায় না বলতে গেলেই চলে। গোটা শহরটাই ছোট বড় পাহাড়, আর পাহাড়ের ওপর অজস্র গাছপালা বা জঙ্গলে পরিপূর্ণ। তাই বাসে বলে রেখেছিলাম নির্দিষ্ট স্টপেজে নামিয়ে দেওয়ার জন্য, সেই মতোই নামিয়ে দিল। নেমেই সামনে এই হোর্ডিংটা দেখতে পাচ্ছি। এখানে পাহাড়ের ওপর যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো সম্পর্কে লেখা এবং অ্যারো দিয়ে চিহ্ন করা রয়েছে। সামনেটা সেরকম জাঁকজমকপূর্ণ নয়। সামনেটা দেখে বোঝার উপায় নেই যে ভেতরে এত সুন্দর একটা তীর্থস্থান বা মন্দির আছে। সামনেই দেখতে পাচ্ছি লেখা আছে সপ্তম শিবম সুন্দরম। ঢুকে এটা শুধু শিব মন্দির বলা যায় না, একটা রীতিমতো মন্দির কমপ্লেক্স। এক পাশে দেখলাম একটা পুজো সামগ্রীর দোকান রয়েছে, আর ঠিক তার অপোজিট দিকেই প্রথমেই সিদ্ধিদাতা গণেশ। গণেশ এবং গণেশের দুপাশে ঋদ্ধি সিদ্ধি। লোকাল মানুষের মুখে জানতে পারলাম এখানকার এই গণেশ তথা এখানকার এই ঠাকুর মন্দির খুব জাগ্রত। সেই মতো গণেশ ভগবানকে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই মন্দির দর্শন পর্ব শুরু করলাম। যথেষ্ট ফাঁকা, তবে লোকাল ভক্তের অভাব নেই। যদিও জায়গাটা খুব খোলামেলা, তাই কোনো ভিড় বোঝা যাচ্ছে না। বিশেষত প্রকৃতির বুকে এই ধরনের জায়গাগুলোতে লোকের সেইভাবে গ্যাদার বিশেষ উৎসব অকেশনের দিন বাদ দিয়ে দেখা যায় না। তবে বোঝা যাচ্ছে যে এখানে শিবরাত্রি, বিভিন্ন যেসব পর্বগুলো বা অনুষ্ঠানের দিনগুলো আছে সেইগুলোতে ভালো ভিড় হয় এবং সেই মতোই এখানকার নাট মন্দির বা মন্দির পরিসর। এইবার শুরু হলো সিঁড়ি ওঠা। সিঁড়ি কতগুলো তা সম্পর্কে আমাদের কোনো অনুমানই ছিল না, কিন্তু নতুন কিছু দেখার আশায় আমরা উঠতে শুরু করলাম। দুপাশে ঘন জঙ্গল, পাহাড় কাটা, মধ্যেখান দিয়ে সিঁড়ি। এত দীর্ঘ সিঁড়ি অন্য জায়গায় হলে যতটা বোরিং লাগে, এখানে অতটা বোরিং লাগছে না। তার কারণ হচ্ছে দুপাশের যে সবুজ পরিবেশ। আমরা কিছুটা করে উঠলাম এবং দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম, আবার ওঠা শুরু করলাম। যদিও ক্যামেরায় যেমন দেখাচ্ছে অতটা সহজ ছিল না। থেকে থেকেই হাঁপিয়ে যাচ্ছিলাম এবং দাঁড়িয়ে চারপাশ একবার করে দেখে নিচ্ছিলাম। চারপাশের পরিবেশ খুবই সুন্দর। যদিও আমরা যে সময় এসছি বর্ষার পরপর, তাই ওয়েদার যে খুব ঠান্ডা তা বলবো না, ভালোই গরম ছিল। তার মধ্যেও নতুন জায়গা দেখার আনন্দে আমরা এগিয়ে চললাম। সামনেই শ্রী শ্রী শনি মন্দির।
এখানে মন্দিরে দীপদানের প্রথা সব মন্দিরেই কম বেশি দেখতে পাচ্ছি। এখানে দুটো মন্দির আছে, সেখানে একটা রয়েছে হনুমান মন্দির আর একটা শনি মন্দির। তাই শনি মন্দিরে গ্রহরাজের প্রদীপ কালো সলতে এবং হনুমানজির কাছে জ্বালাবার প্রদীপ হলুদ সলতে। আবার কিছুটা সিঁড়ি উঠে গিয়েই শনি মন্দিরের সামনে উপস্থিত হলাম। এখানে দেখলাম এই মন্দিরে পার্মানেন্ট পুরোহিত রয়েছে। কেউ দিনে যে কোনো সময় পুজো দিতে এলে তাদের বেশ ভালো করে পুজো দিয়ে দেওয়ার ব্যবস্থা তারা করছে। আমরাও সেই মতো পুজো দিলাম, দীপদান করলাম। মন্দিরের চারপাশে, মন্দিরের দেওয়ালে নবগ্রহের চিত্র অঙ্কন করা বা নবগ্রহের মূর্তি টাইপের তৈরি করা রয়েছে। এত বড় পাহাড়ের ওপর এত সুন্দর একটা মন্দির বা একাধিক মন্দির, বিশেষ করে এখানের যে নির্জনতা, তার মধ্যে এইরকম পুজো দেওয়ার বা ঈশ্বরের উপাসনা করার মতো একটা পরিবেশ সত্যি খুব ভালো লাগছে। এইবার আমরা শনি মন্দিরে পুজো দিয়ে চললাম বজরংবলী বা হনুমানজির মন্দির তথা মূর্তি দর্শনে। এখানে এই পাহাড়ের উপর এক বিরাট হনুমানজির মূর্তি রয়েছে। সেই মূর্তির নিচে দেখতে পাচ্ছি হনুমানজির বিভিন্ন রূপের মূর্তি রয়েছে। এখানে হনুমানজির বিভিন্ন ঘটনা মূর্তির মাধ্যমে দেখানো হচ্ছে, পঞ্চমুখী হনুমান প্রভৃতি। এই মূর্তিগুলোর পাশ দিয়ে আবার সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আমরা। উঠে গিয়েই দেখতে পাচ্ছি পাহাড়ের ওপর এক বিরাট হনুমানজির মূর্তি, খুবই সুন্দর। এই মূর্তিটা নিচ থেকেও দেখা যাচ্ছিল আংশিকভাবে, কিন্তু এত বড় মূর্তি, এত সুন্দর, এখানে এসে এই শিব মন্দির দেখতে পাবো তা আমরা ভাবিনি। আমরা শুধু জানতাম যে এখানে লঙ্কেশ্বর শিব মন্দির বলে কোনো শিব মন্দির আছে, কিন্তু এখানে যে এতগুলো মন্দির আছে এবং এত সুন্দর এত বড় হনুমানজির মূর্তি রয়েছে তা কিন্তু আমরা জেনে আসিনি। এখানেও একজন পুরোহিত মশাই, তিনি খুব সুন্দরভাবে পুজো দিয়ে দিলেন আমাদের হয়ে, বা আমাদেরকে দিয়ে পুজো করালেন। এত বড় মূর্তি এত কাছ থেকে পুরোটা ছবিতে কতটা আসছে বলতে পারছি না, তবে যতটা সম্ভব চেষ্টা করছি দেখাবার। এই বড় মূর্তির নিচে দেখলাম পাথরের ওপর খুব সুন্দরভাবে হনুমান চালিসা লাগানো রয়েছে বা লেখা রয়েছে। এখানে মন্দিরের দেওয়ালে হনুমানজির বিভিন্ন লীলার আরও কিছু ছবি, এবং পুরোটাই প্রকৃতির বুকে, চারপাশে গাছ, পাহাড়, পাহাড়ের ওপর এত সুন্দর একটা মন্দির।
এই মন্দির দেখে এবার এখান থেকে বেরিয়ে এর পাশ দিয়ে আবার সিঁড়ি ওঠা শুরু করলাম। অলরেডি হনুমানজির মন্দির এবং শনি মন্দির যেটা দেখলাম সেটা 150-200 সিঁড়ি বটে, গুণিনি অতটা। তবে টোটাল সিঁড়ি সংখ্যা যেটা জানতে পারলাম 450, সুতরাং এখান থেকে এখনো 200-250 সিঁড়ি ওপরে। আর সেই পরিবেশ, দুপাশে ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে পাহাড় কাটা, পাহাড়ের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে সিঁড়ি উঠেছে। আমরা থেকে থেকেই খুব ক্লান্ত হয়ে যাচ্ছিলাম এবং জল সেই পরিমাণে বেশি ছিল না আমাদের কাছে, বুঝতে পারিনি এতটা উঁচু হবে। তবে সিঁড়িগুলো বেশ ভালো, খাড়াই কম এবং প্রত্যেকটা স্টেপ অনেকটা করে চওড়া, অর্থাৎ ক্লান্ত হয়ে গিয়ে এখানে দাঁড়ানো বসার বিশেষ সুবিধা রয়েছে। যদিও পাহাড়ের ওপরে উঁচুতে সিঁড়িগুলো এরমভাবেই করা হয় যাতে মধ্যে বিশ্রাম নেওয়া যায়। এইভাবে অনেকটা একই রকম সিঁড়িতে চলা, একঘেয়ে একই দৃশ্য বারবার দেখালাম না। দূর থেকে এক ঝলক জঙ্গলের মধ্যে দিয়ে যে সিঁড়ি উঠে আসছে তার দৃশ্য। আমরা এসে উপস্থিত প্রধান মন্দির অর্থাৎ লঙ্কেশ্বর মন্দিরের সামনে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই মন্দিরের যে শিবলিঙ্গ তা লঙ্কার রাজা রাবণ স্বয়ং প্রতিষ্ঠা করেছিলেন বা এইখানে শিবের আরাধনা করেছিলেন, তাই এই জায়গার নাম লঙ্কেশ্বর মন্দির বা লঙ্কেশ্বর ধাম। এবং এই মন্দিরের যে অবস্থান, এই পাহাড়ের ওপর থেকে গোটা শহর এবং ব্রহ্মপুত্র নদীর দৃশ্য নাকি অসাধারণ লাগে, তার সঙ্গে এখানকার নির্জনতা, সত্যি তপস্যা করার মতোই জায়গা। সামনেই একটা তোরণ বা গেট, গেটে লেখা রয়েছে শ্রী শ্রী লঙ্কেশ্বর ধাম, তার পাশ দিয়ে আবার অল্প কয়েকটা সিঁড়ি। আমরা যারা সমতলে থাকি তাদের কাছে এই পাহাড় এবং পাহাড়ের চারপাশে যে শিলাখণ্ড তা দেখে সবটাই যেন তীর্থস্থানের মতো লাগে। আমার মেয়ে পায়রার তারা খেয়ে পালিয়ে আসছে। চ চ চ চ চ চ বন্ধু রে, ও শিবের কাছে থাকা পায়রা দেখ কত সুন্দর, দেখ দেখ, পায়রার ভয় পালিয়ে এলি তুই। প্রধান মন্দির, তার সামনেই একটি শিব মূর্তি, ধ্যানস্থ শিব মূর্তি বলে লেখা আছে। সত্যি কথা বলতে এতক্ষণ যে পরিশ্রম করে এতটা সিঁড়ি উঠে এলাম, মন্দিরের ভেতরে কি আছে এখনো পর্যন্ত জানি না বা জানতাম না। তো মন্দিরের ভেতরে যেই মুহূর্তে প্রবেশ করলাম, প্রবেশ করার পর সেখানকার যে সাউন্ড ভাইব্রেশন এবং সেখানকার যে দৃশ্য তা দেখার পর সমস্ত পরিশ্রম এক নিমেষের মধ্যেই উসুল হয়ে গেল বা সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল বলা যেতে পারে। ভেতরে ফাঁকা, অনেক উঁচু, প্রাকৃতিক পাহাড় এবং পাহাড়ের ওপর স্বয়ংভূ বা প্রাকৃতিকভাবে নির্মিত একটা টিলা স্বরূপ শিবলিঙ্গ, বিরাট বিরাট বড়, এবং তার সামনে একটা সাধারণ মানুষের পুজো করার সুবিধার্থে গৌরীপট সমেত শিবলিঙ্গ প্রতিষ্ঠিত বলে দেখলাম। এবং আশেপাশের পরিবেশটা নতুন নির্মাণ করা হলেও এই যে শিবলিঙ্গ তা নাকি রাবণ দ্বারা প্রতিষ্ঠিত এবং রাবণ এখানে সিদ্ধি লাভ করেন। সেইভাবে কোনো পুরোহিতের অত্যাচার বা পাণ্ডাদের অত্যাচার নেই, সেইভাবে কোনো বিশেষ লোকজনের ভিড় নেই। সবে মিলিয়ে এই যে মন্দির এবং মন্দিরের পরিবেশ আমাদের খুব সুন্দর লাগলো। আমরা ওখানকার যে পুরোহিত ছিল তার অনুমতি নিয়ে শিবলিঙ্গের মাথায় জল দিলাম। ওখানকার প্রসাদও বলা যেতে পারে, আবার পাখিকে খাওয়ানোও বলা যেতে পারে। ছোলা প্রভৃতি ওই ঠাকুরমশাই দিল, সেগুলো পাখিকে খাওয়ালাম আমরা। প্রচুর পায়রা এখানে, এবং পায়রাগুলো ভয় পায় না, অর্থাৎ পায়ের কাছে আসছে, গায়ের কাছে আসছে, ওরা মানুষের সঙ্গে অভ্যস্ত। हाँ बोलिए। बोलते हाय तू रावण तपस्या रावण यहाँ पर तपस्या किए थे। तपस्या अच्छा,
इसलिए बोलता है इसलिए इसका लंकेश्वर। लंकेश्वर बोलते हैं। हाँ। और नीचे जो बजरंगबली वगैरह जो मंदिर है वो बाद में हाँ, बनाया बात गया। बता यही पर यही तो मतलब तो स्थापित है। अस, स्वयं असली जो लिंगम है वो बड़ा वाला बड़ा वाला तो लिंगम ये, है। और ये बाद में प्रतिष्ठा प्रतिष्ठा किया। बनाया। हाँ, अच्छा, बहुत सुंदर। ये जो इतना दूर आया, इससे भी ज्यादा दूर होता तो इसको देख के मन भर गया। कहाँ से आया? हम बेंगल से आए हैं। वेस्ट এইবার মন্দিরের পিছনের গেট দিয়ে বেরিয়ে মন্দিরের চারপাশের পরিবেশটা একটুখানি দেখতে শুরু করলাম। সামনে কি সুন্দর একটা গাছ, এবং গাছের শেকড়টা এত সুন্দরভাবে চারিদিকে ঘিরে রয়েছে, দেখার মতো। রীতিমতো সেই প্রাচীন গুরুকুল বা আশ্রমের মতো পরিবেশ। একার্থে এটা আশ্রমই। এখানের যে পুরোহিতরা রয়েছে তাদের সম্ভবত ওগুলো থাকার জায়গা, কেননা এখান থেকে নিচে কথায় কথায় নেমে যাওয়া বা নিচ থেকে যে কোনো সময় যে কোনো মানুষ উঠে আসা খুব একটা সহজ ব্যাপার নয়। এখানের পুরোহিতদের সঙ্গে কথা বললাম এবং জানতে পারলাম এখানে আরও নতুন নতুন কনস্ট্রাকশন কিছু হচ্ছে, অর্থাৎ ভক্তদের থাকার বা সেখানে তাদের রান্নাবান্না প্রভৃতি প্রসাদ গ্রহণের জন্য সামনে কিছু কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। তারা আন্তরিকভাবে আমাদের আমন্ত্রণ করলো যে একাধিক ভক্তদের নিয়ে এখানে আসতে এবং ভোগ প্রসাদ গ্রহণ করতে। তার আগে এদেরকে জানাতে এরা যথেষ্ট সহযোগিতা করবে বলে আশ্বাস দিল। একবারে প্রধান দরজার সামনেই নন্দী মহারাজের মূর্তি। লোকাল পুরোহিতদের মুখে যেটা জানতে পারলাম যে এই জায়গা পুরোপুরি প্রাকৃতিকভাবেই ছিল। কনস্ট্রাকশন হয়ে অনেকটা গ্রাউন্ডটা উঁচু হয়ে গেছে এবং মার্বেল দিয়ে বাঁধানো হয়েছে, তবুও কিছু জায়গা, যেমন একটা কুয়ো, অর্থাৎ সেখানে বসে নাকি কোনো একজন সাধক তপস্যা করেছিলেন, তার সেই জায়গাটাকে কুয়ো আকারে এখনো ঢেকে রাখা হয়েছে। যাই দেখি, এত বড় প্রাকৃতিক শিবলিঙ্গ সচরাচর আমি দেখিনি, বা আমার দেখা প্রথম বলা যেতে পারে। তাই বারবারই এই শিবলিঙ্গের কাছে আসছিলাম এবং ছবি তোলার চেষ্টা করছিলাম। এইভাবে বহুক্ষণই কাটালাম, সবটা দেখানো বা বলা সম্ভব নয়। এইবার শুরু হলো নিচের দিকে নামা, এবং নামার সময় পারফেক্ট কতগুলো সিঁড়ি তা গোনা। যাই হোক, গৌহাটির সাধারণ তীর্থস্থানগুলো বা দেখার জায়গাগুলো থেকে একেবারে আলাদা নির্জনে এই মহাদেবের তীর্থস্থান লঙ্কেশ্বর ধাম আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই ধরনের জানা অজানা জায়গায় আমাদের সফর সঙ্গী হতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।